আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব 15। রাত 8টা। ঘর জুড়ে নরম আলো ছায়া আলো মিশে একটা শান্ত পরিবেশ। আদিব আতশোয়া হয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। তার চোখে একটু ক্লান্তি, মুখে হালকা একটা প্রশান্তি। হায়াত হাতে এক বাটি গরম স্যুপ নিয়ে কাছে এসে বসলো। ধীরে ধীরে চামচে করে আদিবকে স্যুপ খাওয়াতে লাগলো। আদিব প্রথমে একটু অনাগ্রহ দেখালেও হায়াতের আদর ভরা চোখের দিকে তাকিয়ে আর না বলতে পারল না। স্যুপ শেষ হলে আদিব মোবাইলটা হাতে তুলে নিল। একটু খেলি হায়াতি বলেই সে ফ্রি ফায়ার গেমে ডুবে গেল। হায়াত পাশেই বসে রইল চুপচাপ, তার চোখে প্রশ্রয় আর ভালোবাসা। মোবাইলের স্ক্রিনে গেমের তীব্র শব্দ চললেও ঘরের ভেতর এক অদ্ভুত শান্তির আবেশ। দুজনের ভালোবাসা এই নীরব মুহূর্তেও স্পষ্টভাবে ধরা দেয়, যেখানে যত্ন, সঙ্গ আর একসাথে থাকার নামই ভালোবাসা। হঠাৎ ফোনটা বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠল খুশিপু নামটা। হায়াত ধীরে উঠে বিছানা থেকে বেরিয়ে বেলকনির দিকে এগিয়ে গেল। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে, দূরে কোথাও কুকুরে ডেকে ওঠা, আর শহরের ব্যস্ততা ধীরে ধীরে থেমে যাচ্ছে। হায়াত বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে কলটা রিসিভ করলো। হ্যালো খুশিপু, কেমন আছো? হায়াতের কণ্ঠে একরাশ আপনতা। ওপাশ থেকে খুশির চঞ্চল গলা ভেসে এলো। তুমি কি করছিলে? আমি ভাবলাম একটু কথা বলি, মনটা কেমন জানি করছে আজ। হায়াত আকাশের দিকে তাকিয়ে হালকা হাসলো। ওনাকে স্যুপ খাইয়ে দিছিলাম, এখন গেম খেলছে। তোমার ভাইয়া যে কবে আসবে, আমার আর ভাল লাগে না। ইস রে, আমার আপাইটা ভাইয়াকে বুঝি খুব মিস করে। ফাজলামো করছো, আমি সিরিয়াস। আল্লাহ আপা, আমিও ভীষণ সিরিয়াস। হায়াত বেলকনিতে দাঁড়িয়ে এখনো ফোনে কথা বলছে, কণ্ঠে মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে সিরিয়াস গলা। ঘরের ভেতর থেকে আদিব প্রথমে গেম খেলতে খেলতে এক কান দিয়ে হায়াতের কথাগুলো শোনার চেষ্টা করলো। তারপর হঠাৎ গেমটা অফ করে দিল। মনে এক ধরনের অস্বস্তি। কে হতে পারে, এত আপন করে কথা বলছে কেন? সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ফোনের চার্জ দেওয়ার অভিনয় করে ওদিক গেল, কিন্তু চোখ পড়ে আছে বারান্দার দিকে। হায়াত তখনও খুশির সাথে কথা বলছে, কিন্তু আদিবের তো কে খুশি আর কে খুশির ভাবি এসব মাথায় নেই এখন। এক সময় সে ধীরে ধীরে হায়াতের পেছনে গিয়ে দাঁড়ালো। হায়াত তখনও কথা বলছে। আদিব চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলো। হায়াত তাকে মুচকি হাসলো, চোখে একটু দুষ্টুমি বলল, আমার খুশি পোয়েটা এমনভাবে পেছনে ঘোরাফেরা করার মানে হয় কোনো? আদিব একটু ভান করলো যেন কিছু না হয়েছে। না মানে, তুমি তো অনেকক্ষণ ফোনে, ভাবছিলাম কিছু হলো বুঝি। হায়াত হেসে বলল, বাবা এত সন্দেহ করেন? উহু, বউ সন্দেহ করছি না, আমি তো এমনি আসলাম। জানি জানি। আদিব একটু লজ্জা পেয়ে হালকা হাসলো, তারপর বলল, ঠিক আছে এবার ফোন রেখে এসো, আমারও একটু দরকার আছে তোমার। হায়াত হেসে ফোনে কথা শেষ করলো, আর ওদের নিঃশব্দ ভালোবাসার আবার নতুন এক পরত যোগ হলো। আদিব তারপর হঠাৎ চঞ্চল গলায় বলল, চলো যান, আজ তোমাকে ফ্রি ফায়ার খেলাটা শেখাই। হায়াত তখন চুপচাপ বসেছিল, তার মুখে অবিশ্বাস আর অল্প রাগ মেশানো এক্সপ্রেশন। ভুরু কুঁচকে বলল, না না, আমি এসব গেম টেম খেলবো না। কেন লাজুক পাখি? ওসব গোলাগুলি আমার একদম ভালো লাগে না। আদিব ঠোঁট টিপে মুচকি এসে বলল, আরে একবার খেলো না, আমি পাশে থাকবো, গুলি লাগবে না তোমার। বললাম না খেলবো না। বলে হায়াত বিছানা থেকে উঠে দৌড় দিল ঘরের বাইরে। আদিব হেসে উঠল, আরে দাঁড়াও না, শেখাবো না বলছি, এখন ধরবো। এই বলে সেও উঠে পেছনে পেছনে ছুটল, ঘরের এক মাথা থেকে আরেক মাথা, তারপর বারান্দা, তারপর সিঁড়ি দিয়ে রান্নাঘর। সারা বাড়িতে এক নিঃশব্দ ছোটাছুটি, মাঝে মাঝে হায়াতের হাসির ঠাই ঠাই শব্দ। আদিবের একবার ধরলেই শেষ টাইপ চিৎকার। দৌড়াদৌড়ির পরে হায়াত ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে সোফায় বসলো। আদিব পেছন থেকে এসে ধপ করে পাশে বসে পড়ল। তারপর হঠাৎ এক টানেই হায়াতকে নিজের কোলে টেনে বসিয়ে ফেলল। হায়াত চমকে উঠে বলল, তুই কি করছেন, নামান আমাকে। আদিব হেসে বলল, না না, এখন তুমি এখানেই থাকবে। আমার লাকি চাম হয়ে বসে থাকো, তাহলে গেমটা ভালো খেলতে পারবো। হায়াত ভ্রুকুচকে রাগ দেখানোর চেষ্টা করলো, কিন্তু মুখের কোণে হাসিটা ধরা পড়ে গেল। সে বলল, আচ্ছা, কিন্তু বেশিক্ষণ না। আদিব চোখ নামিয়ে মোবাইলে গেম ওপেন করলো। ওকে লাজুক পাখি, তোমার মতো সুন্দর কেউ যদি কোলে বসে থাকে, তবে যতই শত্রু আসুক সব জিতে যাব। হায়াত তার বুকে হেলান দিয়ে একটু মাথা ঝুঁকিয়ে বসে রইল। আদিব গেমে ডুবে গেল। ফ্রি ফায়ারের গুলি, কভার, হেডশট আর হাতের গতির সাথে তার মুখে টুকটাক বিজয়ের হাসি। রাত 11টা। আদিবের কোলে বসে খুব মনোযোগ দিয়ে খেলা দেখছিল হায়াত। হঠাৎ কোমরে কিসের যেন গুতা লাগছিল। হায়াত ভ্রুকুসকে আদিবকে বলল,
শুনছেন, আমার না কোমরে কিসের যেন গুতা লাগছে। আপনার পকেটে হয়তো কিছু রেখেছেন। হুঁ, যান, তুমি কোলে বসতো না, এর জন্য জেগে গিয়েছে। ছি, সরুন তো বাল। ধুর, গেম পরে খেলবো, আগে রোমান্স করব। এই বলে হায়াতকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। গলায় ঝোলানো ওড়নাটা ফ্লোরে পড়ে রইল। আদিব জোরে জোরে গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। হায়াত ছোটাছুটি চেষ্টা করতে লাগলো, মিনমিন করে বলল, আপনি গেমই খেলুন না, আমাকে জ্বালাচ্ছেন কেন? আরে বউ, তোমার সাথেই তো খেলবো, বুঝতে পারছো না কেন? উহু, সরুন, নামান আমাকে। হুশ বউ, আফটার আই এম গন উই ওন্ট বি অ্যাবল টু বি ইন্টিমেট এনিমোর। এই বলে হায়াতকে শুয়ে দিয়ে পরনের জামাটা খুলে ফেলল। আদিবের কথা শুনে হায়াত আদিবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, মানে কি? কোথায় যাবেন আপনি? উফ বউ, আমেরিকা যেতে হবে কিছুদিন পর অফিসের কাজে, তোমাকে বলা হয়নি। কেন যাবেন? আরে পাখি, মিটিংয়ের জন্য যেতে হয়। আগেরবার আব্বু গিয়েছে, এবার আমি যাব। কতদিনের জন্য? মাসখানেক। হায়াত এবার সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আর আমি আমি কিভাবে থাকবো? বউ, কয়টা দিনেরই তো ব্যাপার। আর তেমন সমস্যা হলে তোমার বোন লামিয়াকে বা তার সাথে আরাবিকে এনে রাখবে। আপনার মাথায় কি গু নাকি? না বউ, মাথা আমার পরিষ্কার। বাল পরিষ্কার বাল বলে। না বউ, আমি সত্যি পরিষ্কার, দেখো। চুপ। আম্মু আবারও চলে যাবে ঢাকায়, বাসায় আমি আর আপনি ছাড়া কে আছি? আপনি চলে গেলে আমি কিভাবে থাকবো? মানলাম লামিয়া আরাবি আসলো, তো কতদিনই বা থাকতে পারবে? আচ্ছা পাখি, রাগ করে না, আমি আগে এসে পড়বো। এখন আসো, আদর করি। এই বলে আদিব হায়াতকে আবার শুইয়ে দিল। সারা মুখে রসনা দিয়ে লেহন করতে লাগলো, জোরে জোরে ঠোঁটে কামড়াতে লাগলো। হায়াত আদিবের চুলগুলো খামচে ধরলো। হায়াত আদিবের গালে, গলায়, বুকে জোরে জোরে বাইট দিতে লাগলো। আদিব হাঙ্কি স্বরে বলল, মুখে নিবা? হুম। কেন জান? দেখো কত সুন্দর, কত কিউট। আরে দেখো, লাল টুকটুকে। তুমি ছুঁয়ে দিলে আরো সুন্দর হবে। কালো না তো জান, তুমি চাইলে আমার বন্ধু সাব্বিরের পিক এনে দিব। ওরটা কালো, এখন দেখবা? ছি, কি বলেন এসব? ওয়াক, আমি তারটা দেখব কেন? তাহলে মুখে নাও। হ্যাঁ, দিন। এই বলে হায়াত আদিবের শিশ্ন মুখে নিল। আদিব হাঙ্কি স্বরে বলল, যান, আরো জোরে জোরে চুষতে থাকো। হায়াতের শরীর গরম হয়ে উঠল। আদিব হায়াতের রতিকেন্দ্রে জোরে জোরে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলো। মিনিট বিশেক পর আদিব এক হাতে হায়াতের চুলের খোপা ধরে। আদিব অসংখ্য চুমু খেলো হায়াতের মুখ জুড়ে, দুষ্টু এসে বলল, যান, শুরু করব, তার আগে তুমি বলে ফেলো। হুম। আপনি আপনি বলুন না। না তুমি। বিসমিল্লাহ। আদিব অমায়িক হাসি দিল, ধীরে ধীরে এগিয়ে আসলো। আদিবের নিঃশ্বাস হায়াতের মুখে আছড়ে পড়ল। এমনভাবে চাপতে লাগলো, হায়াতের মনে হলো যেন শরীর নয়, আত্মা কাঁপছে। রাত একটা, ঘরে নিস্তব্ধতা। আদিবের বুকের ওপর মাথা রেখে হায়াত কোমল স্বরে বলল, একটা গান শোনান তো, খুব মন চাচ্ছে। আদিব হালকা হাসলো, আঙুল দিয়ে হায়াতের চুলে বিলি কেটে বলল, কী ধরনের গান শুনতে চাও জান? যা ইচ্ছা শোনান। গান শোনাবো, কিন্তু একটা শর্ত। কী শর্ত? আর একটু আদর করব তোমাকে, সেই পজিশনে। সরুন তো। আচ্ছা বউ, আর লজ্জা পেতে হবে না। ভালোবেসে এইবার আয় কাছে তুই। সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোভাবে দুজনে ডুবেছি অতল। আয় তবে এইবার বানভাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বুঝে বল বোঝে আমায় এমন। পুরো গানটা শেষ করে আদিব যখন চোখ মেলে তাকালো, দেখলো হায়াত গুটি মেরে তার বুকে ঘুমিয়ে পড়েছে। নিঃশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে হায়াতের কপালে চুলগুলো নড়ছে হালকা করে। আদিব মুচকে এসে হাতটা আরো জড়িয়ে ধরলো, যেন এই ক্ষণটা চিরকাল ধরে রাখতে চাই। তারপর নিঃশব্দে লাইটটা বন্ধ করে দিল। ঘরটা নিস্তব্ধ, শুধু দুটো ভালোবাসার নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে আছে। সকালবেলা সূর্যের নরম আলো জানালার পর্দা গলে এসে পড়ছে বিছানায়। পাখিদের ডাকে হালকা কাঁপছে সকালের নীরবতা। আদিবের ঘুম ভাঙল হায়াতের নরম চুলে মুখ লেগে থাকার আবেশে। সে চোখ খুলে দেখলো হায়াত এখনো ঘুমিয়ে আছে, তার বুকে গুটিসুটি মেরে। একটা হাতে হায়াতের পিঠে হালকা করে আদর করতে লাগলো সে। একটুখানি নড়ে চড়ে হায়াত আধো ঘুমে চোখ মেলে বলল, সকাল হয়ে গিয়েছে। পাখি, চলো গোসল করে আসি। কটা বাজে? 7টা। চলো তো গোসল করব। এই বলে হায়াতকে কোলে নিয়ে বাথরুমে ঢুকে পড়লো আদিব। পরম আবেশে হায়াতকে চুমু খেতে লাগলো। আদিব একটু ভ্রুকুচকে বলল, জান, এত দাগ কেন গলায়? আপনি তো করেছেন এসব। ইস বউ, এবার থেকে আস্তে আস্তে তোমাকে খাবো। গোসল শেষে দুজন একসাথে রুমে ফিরে এলো।
আদিব পরেছে সাদা পাঞ্জাবি আর হায়াত হালকা গোলাপি শাড়িতে, যেন সকালবেলার রোদ হয়ে উঠেছে। দুজনেই আয়নায় একে অপরকে একবার করে দেখে নিল, চোখে চোখ, ঠোঁটে হাসি। হায়াত মিনমিন করে বলল, আমি একটু লম্বা হয়েছি তাই না? হ্যাঁ, এখন তাও বুক অবধি হয়েছ, আগে তো পেনিস অবধি ছিলে। এটা কেমন কথা? আমি আগেও আপনার বুকের একটু নিচে ছিলাম। মজা নিচ্ছেন আমার সাথে? না বউ। কথা শেষ হয়ে ওরা ড্রয়িং রুমে এলো। মিসেস অরোরা ওদের দেখে একগাল হেসে বললেন, আহা, আমার জামাই বউকে দেখলে মন ভালো হয়ে যায়। হায়াত একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল, আর আদিব পাশে বসে বলল, মা, হায়াত আজকে শাড়িতে একেবারে রাজরানীর মতো লাগছে তাই না? মিসেস অরোরা হাসতে হাসতে বললেন, তোমার চোখে তো হায়াত সবসময় রাজরানী বাজান। টেবিলে তখন ভাপ ওঠা খিচুড়ি, বেগুন ভাজি আর ডিমের কারি। তিনজন একসাথে খেতে বসলো। আদিব এক চামচ তুলে হায়াতের প্লেটে দিয়ে বলল, বউ, আজ আমি তোমাকে খাওয়াবো, কাল তুমি আমায়। আচ্ছা। এমন সময় দরজার ওপাশ থেকে গলার শব্দ ভেসে এলো, আমাকে ছাড়াই খাওয়া হচ্ছে? আদিব, হায়াত আর মিসেস অরোরা একসাথে মাথা ঘুরিয়ে তাকালো। দেখলো আদিবের বাবা চৌধুরী সাহেব দরজায় দাঁড়িয়ে আছেন, পরিপাটি পাঞ্জাবি, চোখে চশমা, কিন্তু মুখে একটা চিন্তিত ভঙ্গি। আদিব উঠে গিয়ে সালাম করলো, হায়াতও নরমভাবে সালাম জানালো। চৌধুরী সাহেব সোফায় বসে এক গ্লাস পানি খেলেন, তারপর সোজা বললেন, বাজান, একটা কথা ছিল, নেহা আর আদনানের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছ? ঘরটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আদিব একটু চুপ থেকে বলল, ভাবছি আব্বু, সময়টাও তো গুরুত্বপূর্ণ। ওদের কি মত আছে? নেহার, বা আমি বললেই কি ও শুনবে? চৌধুরী সাহেব হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নেহা ভেঙে পড়ুক তা চাই না। নেহা আমি আমার মেয়ের মতো ভাবি, আর আদনানও চুপচাপ। তুই কথা বলে দেখ, মতামতটাও দরকার। হায়াত চুপ করে বসে শুনছিল। মিসেস অরোরা ধীরে বলে উঠলেন, যা ভালো হবে ওদের জন্য তাই হওয়া উচিত। শুধু মনে রেখো, সম্পর্ক মানেই দায়িত্ব। আদিব একবার হায়াতের দিকে তাকিয়ে বলল, আমি কথা বলবো নেহা আর আদনান দুজনের সাথেই। জোর করে কিছু হোক সেটা আমি চাই না। চৌধুরী সাহেব মাথা নেড়ে বললেন, ভালো বলছো। আদিব একটু গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা আব্বু, দেখি আজই আদনানকে মুম্বাই থেকে আসতে বলি। সামনাসামনি কথা বললেই ভালো বোঝা যাবে ওর মনটা ঠিক কী বলছে। চৌধুরী সাহেব চোখে প্রশংসার ঝিলিক নিয়ে বললেন, এটাই তো চাই বাজান, সম্পর্ক মানে শুধু মিল নয়, বোঝাপড়াও দরকার। মিসেস অরোরা একটু দুশ্চিন্তার ছায়া নিয়ে বললেন, আসুক আগে, তারপর একসাথে বসে সব বুঝে শুনে ঠিক করা যাবে। হুটহাট কোনো সিদ্ধান্ত নিলেই তো হয় না। দুপুর 12টা। রোদটা এখন উজ্জ্বল, কিন্তু চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে এক শান্ত হাওয়া বইছে। মিসেস অরোরা হাতে চায়ের কাপ রেখে মোবাইলটা কানে তুললেন। স্ক্রিনে নাম ভেসে উঠল, আপা। কল কানেক্ট হতেই বললেন, আপা, একটা কথা বলতে চাচ্ছিলাম। ওপাশ থেকে হাসি মুখে উত্তর এলো, হ্যাঁ বলো না। হায়াত আদিব তো আজকাল দারুণ সময় কাটাচ্ছে শুনছি। মিসেস অরোরা হালকা হাসলেন, হুম, এখন তো একেবারে প্রাণ ফিরে পেয়েছে ওরা। কিন্তু আজ তোমার আর আমার মেয়ের কথাই বলতে চাচ্ছি। নেহা। হ্যাঁ, আমি আর চৌধুরী সাহেব সিদ্ধান্ত নিয়েছি, নেহা আর আদনানের সব ঝগড়া মিটমাট করে ওদের বিয়েটা এবার ঠিক করে ফেলবো। অনেক হয়েছে, এবার শান্তি দরকার ওদের জীবনে। ওপাশে এক মুহূর্তে নীরবতা, তারপর ভরা কণ্ঠে নেহার মা বললেন, তুই যা বলিস তাতে আমি রাজি। নেহা তো এখনো চিন্তাই করতে পারে না। যদি ওরা একসাথে ভালো থাকে, আমি তোকে বাধা দিতে পারি না বোন। মিসেস অরোরা একগাল হেসে বললেন, তাহলে ধরে নিচ্ছি আমাদের মেয়েটার বিয়ে এবার সত্যি হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। শুধু একবার ওদের বসিয়ে খুলে কথা বলতে দে, মন থেকে যে কষ্টগুলো জমে আছে সেগুলো ঝরে যাক। মিসেস অরোরা জানালার দিকে তাকিয়ে বললেন, হয়েই যাবে। আদিব আজই আদনানকে ডেকে পাঠিয়েছে, এবার নতুন শুরু হোক এক ভালোবাসার বন্ধনে। বিকেল 4টা, চৌধুরী বাড়ির উঠোনে গাড়ির হর্ন বাজলো। হায়াত জানালার পাশে দাঁড়িয়ে চুল শুকাতে শুকাতে তাকালো, আর আদিব দরজার দিকে এগিয়ে গেল। শার্ট খুলতেই দেখা গেল সাদা শার্ট আর কালো প্যান্ট, এক হাতে সুটকেস টেনে আদনান দাঁড়িয়ে আছে, চোখে চশমা, মুখে পরিচিত সেই গম্ভীর ভাব, তবে চোখের কোণে ক্লান্তি। আদিব এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে ধরল, আসলেন তাহলে? আদনান হেসে বলল, তুমি ডেকেছ আর আমি না আসি? তোমার গলায় তো আজকাল হুকুমের সুর। দুজনের হাসির মধ্যে একটা পুরনো বন্ধন জেগে উঠল। মিসেস অরোরা দরজায় দাঁড়িয়ে বললেন, আসো বাবা, আসো। তোমার জন্যই তো দুপুর থেকে খাওয়ার অপেক্ষা করে আছি। আদনান ঘরে ঢুকতেই হায়াত সালাম জানালো, কেমন আছেন ভাইয়া? আদনান হালকা হাসলো, ভালো, অনেক ভালো এখন তোমাদের দেখে। সন্ধ্যার পর চৌধুরী বাড়ির বাতিগুলো জ্বলছে। আদিব আর আদনান একপাশে বসে চা খাচ্ছে। তাদের কথার ফাঁকে মাঝে মাঝেই চুপচাপ হয়ে যাচ্ছে আদনান।
এই ফাঁকে মিসেস অরোরা নিজের ঘরে গিয়ে মোবাইলটা হাতে তুলে নিলেন। স্ক্রিনে চাপ দিলেন নেহা নামটার ওপর। দূরে একটা ফোন বাজতে শুরু করলো। হ্যালো, নেহা মা? মিসেস অরোরার কণ্ঠটা একটু কাঁপা কাঁপা। আহ খালামণি, কি হইছে? মা, আমি একটু অসুস্থ লাগছে, গায়ের হাওয়া সহ্য হচ্ছে না আর। তুই যদি একটু আসতি, আমার মনটাও ভালো হতো। নেহা চুপচাপ হয়ে গেল। তুমি ঠিক আছো তো? হায়াত, ওরা কি বাড়ি না? আমি আসছি আজই, এখনই বের হচ্ছি। আচ্ছা আম্মু, সাবধানে আয়। ফোন কেটে দেওয়ার পর মিসেস অরোরা চুপচাপ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। চোখে ছিল আশার দীপ্তি। দুইটা মন ভাঙা, কিন্তু দুইটাই একে অপরের জন্য ধুঁকছে। এবার শুধু একটু সামনে আসার দরকার, বাকিটা সময় ঠিক করে নেবে।